অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন বিক্রিয়ার আলোচনা চলতেছে। অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন বিক্রিয়া এবং সেগুলো চলতেছে ইলেকট্রন আকর্ষী অর্থাৎ এডিশন রিঅ্যাকশন অফ aliphatic compounds, especially electron আকর্ষী এডিশন রিঅ্যাকশন। আমি এর আগে হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেনের সঙ্গে এবং হ্যালোজেন অ্যাসিড ইত্যাদির সঙ্গে বিক্রিয়ার মেকানিজমগুলো দেখিয়েছি এবং সেখানে দেখানো হয়েছে সব জায়গায় যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের দুই দিকে এই দুই দিকে সমান সংখ্যক হাইড্রোজেন ছিল। আর এখানে যেমন এটা প্রোপিন, দ্বিবন্ধনের দুই পাশে অসমান হাইড্রোজেন, দ্যাট ইজ অসমান, এরকম যদি হয় আর এই বিকারকটা এটাও যদি অসমান হয়, যেমন এখানে হাইড্রোজেন আয়নের আকৃতি এবং ব্রোমাইডের আকৃতি দুটা অসম, এই ধরনের যদি হয়, যখন এই পাই ইলেকট্রন এর দিকে পার্সিয়াল নেগেটিভ পার্সিয়াল পজিটিভ, তখন এই ধনাত্মক অংশ অর্থাৎ ইলেকট্রোফাইল ওই জায়গায় যাবে যেখানে কার্বনের মধ্যে দ্বিবন্ধনে হাইড্রোজেনের সংখ্যা বেশি, ওই জায়গায় সংযুক্ত হয়ে অর্থাৎ CH3CH, আর এই জায়গাটা আসলে ব্রোমাইড, এটা হবে CH3। তাহলে হলো 1 2 3, 2 ব্রোমো 2 ব্রোমো প্রোপেন এবং এর পরিমাণ হলো প্রায় 90%। আবার যদি এটাকে যদি এই বিক্রিয়াটাকে যদি জৈব পারক্সাইড দেওয়া যায়, এই ধরনের জৈব পারক্সাইড যদি দেওয়া যায়, তাহলে বিক্রিয়াটা যেখানে হাইড্রোজেন কম সেখানে অর্থাৎ এই বিক্রিয়ার বিপরীত ঘটবে, অর্থাৎ CH3 এই জায়গায় হাইড্রোজেন এবং ব্রোমাইড এই জায়গায়, অর্থাৎ 1 ব্রোমো প্রোপেন। এই নিয়মটাকে বলা হয় মার্কোনিকভ নীতি। আর এটা হলো বিপরীত মার্কোনিকভের নীতি। এক কথায় এটাকে বলা হয় খারাসের সূত্র বা খারাসের নিয়ম। এই হলো মার্কোনিকভের সূত্র। মার্কোনিকভের সূত্র এইভাবে বলা হচ্ছে, যখন কোনো অসম অ্যালিফ্যাটিক অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অসম কোনো বিকারক অংশগ্রহণ করবে, বিক্রিয়া অংশগ্রহণ করবে, তখন কার্বন কার্বন দ্বিবন্ধনে যেই জায়গায় হাইড্রোজেনের সংখ্যা বেশি, ওই স্থানে ধনাত্মক অংশ সংযুক্ত হবে, অর্থাৎ যার বেশি আছে তাকেই আমরা দিচ্ছি, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া। এই ধরনের কথাটা আমরা এই ট্রিক্সটা মনে রাখতে পারি। এই ধরনের নিয়মকে বলা হয় মার্কোনিকভের নীতি। এবং যদি কোনো জৈব পারক্সাইড দ্বারা বিক্রিয়াটা ঘটানো হয়, তাহলে মার্কোনিকভের নীতির বিপরীত হবে, সেটার পার্সেন্টেজ এটা দিলে ওই সাম হবে। আবার এখানেও এই পার্সেন্টেজ আবার আসবে এই ধরনের, এটা যে হবে না সে কথা না।
কিন্তু এর পার্সেন্টেজ হবে 10%, আর এখানে সম্পূর্ণটাই 1 ব্রহ্মপ্রপার হবে যদি পারক্সাইডে দেওয়া যায়। এটা হলো মার্কোনিপের বিপরীত নীতি বা খালাসের সূত্র। এরপরে আমরা যাব অ্যালিফেটিক যৌগের মধ্যে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অজন। সর্বপ্রথমে অজনের সঙ্গে বিক্রিয়া, অজনের সংযোগ বিক্রিয়া। এই জায়গাটাতে এখানে যে পাই এবং সিগমা বন্ধন আছে, এই বন্ধনটা ফিউশন হয়ে যাবে, অর্থাৎ দুটো সেপারেট হয়ে যাবে। তখন এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এই 2 ইলেকট্রন, 2টা করে 4টা ইলেকট্রন তারা পৃথক হয়ে যাবে। তখন এই অক্সিজেন এর সঙ্গে একটা বন্ধন, এর সঙ্গে বন্ধন, আর এই অক্সিজেনের সঙ্গে এবং নিজেদের মধ্যে একটা বন্ধন হয়ে এটা হবে ইথিন, এটা হবে ইথিন অজনাইড। ইথিন অজনাইড এটা যদি আদ্র বিশ্লেষণ করা যায় 10টা চূর্ণ দ্বারা, তাহলে এই অক্সিজেন পানি নিয়ে হাইড্রোজেন পারক্সাইড হবে। অপরদিকে তখন এই বন্ধনে ভেঙে যায়, এখানেও দ্বিবন্ধন সৃষ্টি হবে। তখন যৌগটা এই ধরনের হয়ে যাবে, বা এটা 2 অণু বা HCHO মিথানেল, মিথানেল অথবা ফর্মালডিহাইড। এর গঠন অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন, 2% হাইড্রোজেন, অর্থাৎ মিথানাইল অ্যালডিহাইড যৌগ এখানে উৎপন্ন করলো। আবার এটা যদি 3 বন্ধনওয়ালা যৌগের সঙ্গে দেওয়া যায়, কার্বন কার্বন ট্রিপল বন্ডের সঙ্গে, এর সঙ্গে যদি অজনের বিক্রিয়া করি আমরা, তো কার্বন কার্বন ত্রিবন্ধনে সঙ্গে, অর্থাৎ ইথাইন, ইথাইনের সঙ্গে অজন বিক্রিয়া করালে এখানেও সংযোজন বিক্রিয়া হবে। তবে যেহেতু একই পরমাণু, এখানে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল এই ধরনের বলার কোনো উপায় নেই। অর্থাৎ অজনের 3টা অক্সিজেন, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধনে অজন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় দ্বিবন্ধনের অস্তিত্ব এবং দ্বিবন্ধন কোথায় আছে তা চিহ্নিত হয়, ঠিক এটারও তাই কার্বন কার্বন ত্রিবন্ধনের অস্তিত্ব কোথায় আছে, অর্থাৎ পজিশন অফ ট্রিপল বন্ড আর পজিশন অফ ডাবল বন্ড আইডেন্টিফাই করা যায়, শনাক্ত করা যায়। তাহলে এখানে দুটো পাই বন্ধন, এটা সিগমা বন্ধন, তাহলে এই সিগমা বন্ধন থেকে গেল। এখানে এক অক্সিজেন এর ইলেকট্রনের সঙ্গে এই পাই ইলেকট্রনের সঙ্গে একটা বন্ধন করলো, আর এই অক্সিজেন নিজেদের মধ্যে এবং অক্সিজেনের মধ্যে, যেহেতু অক্সিজেনের বহিষ্ঠ কক্ষপথে 6টি ইলেকট্রন ও 2টি ইলেকট্রন, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন 6 হলেও 2টি ইলেকট্রন ভ্যালেন্স কাজে ব্যবহার করবে। এখন একে যদি আদ্র বিশ্লেষণ করা যায় ইন প্রেজেন্স অফ জিঙ্ক, তাহলে এই পানি একটা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে হাইড্রোজেন পারক্সাইড হয়ে যায়, অতঃপর এই বন্ধনটাও ভেঙে যায়। তখন ঘটনাটা দ্বারা এইরকম, CHO আরেকটা হয়ে গেল CHO, দুটো, এটা হলো গ্লাইঅক্সাম, গ্লাইঅক্সাম প্লাস এই হাইড্রোজেন পারক্সাইড জিঙ্ক দেওয়াতে হাইড্রোজেন পারক্সাইডকে আবার পানিতে রূপান্তর করে দিবে এবং জিঙ্ক নিজে অক্সাইড হয়ে যাবে।
যদি জিঙ্ক না দেওয়া হতো তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড আবার এই উৎপন্ন পদার্থটাকে জারিত করে জৈব অ্যাসিডে রূপান্তর করে দিত। এই জন্য ওই কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রেও অজোলাইট গঠন হওয়ার পরে পানি জিঙ্কের উপস্থিতি আদ্র বিশ্লেষণ করা হয়, এখানেও তাই। তো এখানে ইথাইন, এটা হলো ইথাইন অজোলাইট, এটা হলো ডাইঅক্সান। এই জন্য বলা হয় যে অজন বিক্রিয়ার সময় ইথিন এবং ইথাইনের সঙ্গে কি কি সুবিধা আছে। একটা সুবিধা আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনের শনাক্তকরণের জন্য অজন পরীক্ষাটা করা হয়। ঠিক তেমনি কার্বন কার্বন ত্রিবন্ধন, এই বন্ধনটা কথা আছে, এটা শনাক্ত করার জন্য এই পরীক্ষাটি করা হয়। অজোলাইট গঠন হওয়ার পরে আদ্র বিশ্লেষণের সঙ্গে 10টা চূর্ণ দেওয়া লাগে, কারণ অজোলাইট থেকে যে অক্সিজেন নিয়ে হাইড্রোজেন পানি যে হাইড্রোজেন পারঅক্সাইড হয়, এটা শক্তিশালী একটা বিজারক পদার্থ। যদি জিঙ্ক না নেওয়া হতো তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন পদার্থকে জারিত করে দিয়ে জৈব অ্যাসিডে রূপান্তর করত। এই জন্য জিঙ্ক হাইড্রোজেন পারঅক্সাইডের কাছ থেকে অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক নিজে জিঙ্ক অক্সাইডে রূপান্তর করে এবং হাইড্রোজেন পারঅক্সাইডকে আবার আগের মতো পানিতে রূপান্তরিত করে দেয়। এই হলো অজনের ক্ষেত্রে অজোলাইট যৌগে জিঙ্ক ব্যবহারের একটা যুক্তি। এই গেল অজনের সঙ্গে ইথিন ও ইথাইনের বিক্রিয়া। এবার আমরা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের শনাক্ত করা একটা পরীক্ষা, সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লৌহ দ্রবণ, এবং ওই জায়গায় এটা জারক পদার্থের ভূমিকা পালন করে। তোমাদের বেশি, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আবার জারক পদার্থ হিসেবে প্রমাণ করে যদি এখানে আবার অক্সিজেন আনা হয় তাহলে এটা একটা তোমাদের কাছে ঝামেলা মনে হবে। আচ্ছা, সময় তোমাদের খুব কম, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। এই জায়মান অক্সিজেন সরবরাহ করে এটা লৌহ দ্রবণ। যেহেতু দ্রবণ পানি, এটা যদি এরকম ইথিনের সঙ্গে বিক্রিয়া করায়, ইথিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় লঘু দ্রবণ, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পিঙ্ক কালার, এর গোলাপি বর্ণ, এই অসম্পৃক্ত হওয়াতে এই অক্সিজেন এর সঙ্গে যুক্ত করে দুইটা হাইড্রোক্সাইড উৎপন্ন করলে এই পাইবন্ধন ভেঙে যায়, তখন এই জায়গায় একটা OH সিঙ্গেল বন্ড, OH সিঙ্গেল বন্ড CH2, এটা ডাইহাইড্রোক্সি ইথিন, এটা অস্থায়ী যৌগ, এই পূর্ণ বিন্যাস হয়ে ভেঙে এই হাইড্রোজেন এখানে চলে যায় এবং এই অক্সিজেন আর একটা হাইড্রোজেনে এখনই পানি অপসারণ হয়ে এই যৌগটা এই ধরনের দাঁড়ায় প্লাস ওয়াটার, অর্থাৎ এটা হয় ইথানল, অর্থাৎ এসিটালডিহাইড। এবং এই যে গোলাপি বর্ণ, এটা বর্ণহীন হয়। এই পরীক্ষাটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। বেয়ার টেস্টের মাধ্যমে অসম্পৃক্ততা নির্ণয় করা যায়, যেটা তোমরা নবম দশম শ্রেণী তোমরা পড়ে থাকতে পারো বা আছে সেটা। অসম্পৃক্ত নির্ণয় দুটা পরীক্ষা, একটা হলো ব্রোমিন দ্রবণ ইন কার্বন টেট্রাক্লোরাইড, আর একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট লঘু দ্রবণ, অর্থাৎ ডাইলুট সলিউশন। এখানকার গোলাপি বর্ণ বিবর্ণ করে, ওখানকার বাদামি বর্ণ বিবর্ণ করে অসম্পৃক্ততার নির্দেশ দেয় বা দেখায় যে যৌগটা অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটের জন্য এটা পরীক্ষা করা হয়। এখন আমরা এই কার্বন কার্বন ত্রিবন্ধন এর সঙ্গে যদি আমরা এটাকে আদ্র বিশ্লেষণ করি, ইন প্রেজেন্স অফ
20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাতে এই দ্বিবন্ধনগুলো, এই দ্বিবন্ধন পাই বন্ধন একটা খুলে যায়, খুলে এই জায়গাটা এই হাইড্রোজেন এসে এটাকে CH2 করে দেয়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এখানে একটা OH লেগে যায়। এটা একটা অস্থায়ী, এটাকে অস্থায়ী একটা অ্যালকোহল গ্লাইকল, এই আবার পূর্ণ বিন্যাস হয়ে এই হাইড্রোজেন এখানে চলে যায়, তাহলে এটা CH3, আর এই ইলেকট্রন দিয়ে এখানে এই গ্রুপটাকে CHO গ্রুপে রূপান্তর করে, তাহলে এটা হলো ইথানল। অর্থাৎ কিভাবে ইথাইনকে আমরা ইথানলে রূপান্তর করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। একটা পূর্ণ বিন্যাস হয়ে এই ইথানলে রূপান্তর করে। এবার যদি এই যৌগটাতে এই ধরনের দেওয়া হয়, এই জায়গাটাতে যদি এইরকম প্রোপাইন দেওয়া হয়, তাহলে এটা একটা ইন্টারেস্টিং বিক্রিয়া। এটা হলো প্রোপাইন। তাহলে এই পাই বন্ধন ভেঙে এই জায়গাটাতে ওই চলে আসে, আর এই দ্বিবন্ধন CH2, এখানে যুক্তি হলো এই ঋণাত্মক, ধনাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক। এখানে ইলেকট্রোফাইল, এই জায়গাটাতে ইলেকট্রন যেখানে বেশি আছে ওখানে চলে গেল, আর হাইড্রোক্সাইড অর্থাৎ এটা হলো E+ ইলেকট্রোফাইল, আর এটা হলো নিউক্লিওফাইল, দুই জায়গা দুটো, এটা ইলেকট্রন আকর্ষী বিকারক। অপরদিকে এটাকে মার্কোনিকোভ সূত্রের সঙ্গে তুলনা করলে ভুল হবে না। এখন এটা পূর্ণ বিন্যাস হয়ে এটা অস্থায়ী, এই দ্বিবন্ধন ভেঙে যায়, অতঃপর এই হাইড্রোজেন এখানে চলে যায়, আর এই ইলেকট্রনটা এখানে চাপ সৃষ্টি করে এই যৌগটা এই ধরনের হয়ে যাবে। এটা দ্বিবন্ধন, আর এই যে একটা CH3, তাহলে এটা হয়ে যাবে প্রোপানন, প্রোপানন বা এসিটন। এই জন্য এই বিক্রিয়াটা খুবই দরকারি বিক্রিয়া। এইগুলো তোমাদের এলিফেটিক যৌগের সঙ্গে সংযোজন বিক্রিয়া, বিশেষ করে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, মার্কোনিকোভের সূত্র, বিপরীত মার্কোনিকোভের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।